গ্রামের সাধারণ এক ছেলে শ্রীকুট্টা স্বপ্ন বাবার মতো পুলিশের চাকরি করবে, কিন্তু উচ্চতায় ছোট হওয়ার কারণে বারবারই বাছাই থেকে বাদ পড়ে যাচ্ছিল। অবশেষে তার বাবা মারা যাওয়ার পর শ্রীকুট্টা তার বাবার চাকরিটা পায়, কিন্তু নিজের যোগ্যতায় চাকরি না পাওয়ায় গ্রামের কেউই তাকে মূল্যায়ন করছিল না। তখনই গ্রামে একটি চোরা খুনের ঘটনা ঘটে। শ্রীকুট্টাও তখন ওই খুনের রহস্য উন্মোচন করে নিজের যোগ্যতা প্রমাণ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু শ্রীকুট্টা জানত না এটা এমন এক জটিল কেস যার মধ্যে একবার প্রবেশ করলে সে নিজেও জড়িয়ে যাবে। আসলে সেখানে কি হয়েছিল, কে খুন করল, আর শ্রীকুট্টা কিভাবে ওই খুনের রহস্য বের করবে জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। বলছি মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি কোচালের কথা। মুভির প্রথমেই আমাদের শ্রীকুট্টা নামে এক ব্যক্তিকে দেখানো হয়। শ্রীকুট্টা পুলিশের সিলেকশনে এসেছে, কিন্তু এখানে যারা এসেছে শ্রীকুট্টা উচ্চতায় সবার থেকে ছোট, তাই প্রথম রাউন্ডেই শ্রীকুট্টা উচ্চতায় ডিসকোয়ালিফাই হয়ে যায়। শ্রীকুট্টার স্বপ্ন সে একজন পুলিশ অফিসার হবে, কিন্তু বাছাইতে বাদ পড়ে মন খারাপ করে বাড়িতে ফিরছিল। তখন শ্রীকুট্টাদের গ্রামের জিপ ড্রাইভার আনিস শ্রীকুট্টাকে বোঝায়, মন খারাপ করার কি আছে, সবার কপালে সব থাকে না। আমাকে দেখো না, ভালো চাকরি পেয়ে বিদেশে গিয়েছিলাম, সেখানে অ্যাক্সিডেন্টে পা ভেঙে যাওয়ায় চাকরিটা হারিয়ে ফিরে আসতে হয়েছে। এসব নিয়ে ভাবলে চলবে? এর মধ্যে তারা গ্রামে পৌঁছে যায়, আর ফিরেই দেখে বাবু নামে এক ব্যক্তি দোকান ভাঙচুর করছে। এই বাবু মূলত পাইলি নামে এই ব্যক্তির হয়ে কাজ করে, আর এই পাইলি মানুষকে উচ্চ সুদে লোন দেয়, তবে সময় মতো টাকা পরিশোধ করতে না পারলে বাবুকে দিয়ে ভাঙচুরও করায়। বাবুও ভয়ানক এক ব্যক্তি, যে জন্য গ্রামের কেউই তার প্রতিবাদ করার সাহস পর্যন্ত পায় না। এদিকে শ্রীকুট্টার মন খারাপ দেখে গ্রামের কিছু লোক বুঝতে পারে শ্রীকুট্টা বাছাই থেকে বাদ পড়েছে, তাই তারও ঠাট্টা করে শ্রীকুট্টাকে কোচাল বলছিল। এতে করে শ্রীকুট্টা মন খারাপ করে বাড়ি চলে যায়। এরপর শ্রীকুট্টার বাবা বাড়ি ফিরলে শ্রীকুট্টার মা তাকে জানায় যে শ্রীকুট্টার মন খারাপ, নিজের ঘরে বসে আছে। এই জন্য শ্রীকুট্টার বাবা শ্রীকুট্টার রুমে যায়। এখানে আমরা জানতে পারি শ্রীকুট্টার বাবা পুলিশের কনস্টেবল পদে চাকরি করে, আর বাবাকে দেখেই তার পুলিশের চাকরি নেওয়ার ইচ্ছাটা। তবে শ্রীকুট্টা আপাতত শহরের একটি কোম্পানিতে চাকরি করছে, শুধুমাত্র পুলিশের সিলেকশনের জন্য ছুটি নিয়ে বাড়িতে এসেছিল। শ্রীকুট্টার বাবা তাকে বোঝায়, যা হওয়ার তা হয়েছে, এত ভাবার কিছু নেই। এখান থেকে সিন চলে যায় পরবর্তী দিন। শ্রীকুট্টার ছুটি শেষ হয়ে যাচ্ছিল, তাই যাওয়ার আগে তার গার্লফ্রেন্ড আন্নাম্মার সাথে দেখা করে। তবে তারা যখন কথা বলছিল ঠিক তখনই আন্নাম্মার বাবা ভার্গিস এসে পড়ায় আন্নাম্মা দ্রুত সেখান থেকে চলে যায়। শ্রীকুট্টাও যাচ্ছিল, তবে ভার্গিস শ্রীকুট্টাকে বলে, আমি বলছি না যে আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিব না, কিন্তু তার জন্য তো তোমাকে ভালো একটি চাকরি করতে হবে। শ্রীকুট্টা তখন বলে যে আমি তো বিপিওতে চাকরি করি, কিন্তু ভার্গিসের কথা, একজন সরকারি চাকরিজীবীর কাছেই আমি আমার মেয়েকে বিয়ে দিব। শ্রীকুট্টা তখন পুলিশের চাকরির কথা বলে যে আমি পুলিশের চাকরির জন্য চেষ্টা করছি। এই জন্য ভার্গিসও তাকে বলে দেয়, ঠিক আছে, তুমি যদি পুলিশের চাকরি পাও আমি তোমাদের বিয়েটা মেনে নিব, তবে এর আগে আমার সাথে কোনো কথা বলতে আসবে না। এরপর শ্রীকুট্টা বেঙ্গালুরুতে চলে যায়। শ্রীকুট্টার বাবা শ্রীকুট্টাকে কল করে জানায়, ভার্গিসের সাথে আমার কথা হচ্ছে, তুই যদি ওর মেয়েকে বিয়ে করতে চাস নিয়ে আয়, বাকিটা আমি দেখব। বাবার কথা শুনে শ্রীকুট্টা তো মহাখুশি। তবে কোনো একটি কারণে শ্রীকুট্টার বাবা কল রেখে দেয়। আর এরপরই শ্রীকুট্টা নিউজে জানতে পারে আচমকায় বন্যায় আটকে পড়া লোকদেরকে উদ্ধার করতে গিয়ে তার বাবা মারা গেছে। শোনা মাত্রই শ্রীকুট্টার মাথায় যেন আকাশটা ভেঙে পড়ে। শ্রীকুট্টা দ্রুত বাড়িতে চলে যায়। এরপর বাবা সৎকার করে। সব কিছু শেষ হয়ে যাওয়ার পর শ্রীকুট্টা একা একা বসে কাঁদছিল। তখন শ্রীকুট্টার বাবার কলিগ কনস্টেবল পুলাসে শ্রীকুট্টার সাথে দেখা করে এবং শ্রীকুট্টাকে জানায় শ্রীকুট্টার বাবা যে চাকরিটা করত শ্রীকুট্টা চাইলে সেই চাকরিটা করতে পারে, কিন্তু শ্রীকুট্টা এভাবে তার বাবার ভ্যাকেন্সিতে ওই চাকরি করতে চাচ্ছিল না। তখন পুলাসে শ্রীকুট্টাকে বোঝায়, তুমি যতটাই চাকরির জন্য আগ্রহী ছিলে তোমার বাবা তোমাকে পুলিশের ইউনিফর্মে দেখার জন্য তার থেকে বেশি ব্যাকুল ছিল, তাই নিজের জন্য না হলেও বাবার স্বপ্ন পূরণ করতে হলেও চাকরিটা নাও। তাই শ্রীকুট্টা রাজি হয়ে পুলিশে জয়েন করে। এরপর তার ট্রেনিং হয়, আর ট্রেনিং শেষে এমএলএর সুপারিশে শ্রীকুট্টাকে তার গ্রামে পোস্টিং দেয়া হয়। শ্রীকুট্টাকে পুলিশের পোশাকে দেখে শ্রীকুট্টার মাও খুব খুশি। আবার শ্রীকুট্টার বন্ধুরা তারাও বিশ্বাস করতে পারছে না শ্রীকুট্টা পুলিশের চাকরি পেয়ে গেছে। কেউ তো আবার ভাবছিল শ্রীকুট্টা তার বাবার ইউনিফর্ম পরে তাদের সামনে মিথ্যা নাটক করছে। এরপর শ্রীকুট্টা থানায় গিয়ে জয়েন করে। হাজিরা রেজিস্টারে সিগনেচার করতে গিয়ে শ্রীকুট্টা বাবার নামটি দেখতে পায়। শুরু হয় শ্রীকুট্টার পুলিশের চাকরি। ওই রাতেই শ্রীকুট্টা গোপনে আন্নামার বাড়িতে গিয়ে জানালায় দাঁড়িয়ে আন্নামার সাথে কথা বলে, কারণ আন্নামার বাবা ভার্গিস কথা দিয়েছিল শ্রীকুট্টা পুলিশের চাকরি পেলে আন্নামাকে বিয়ে করতে তার কোনো বাধা নেই।
তাই শ্রীকুট্টা এখন সাহস করেই আন্নাম্মার সাথে দেখা করতে এসেছে। তবে আন্নাম্মা শ্রীকুট্টাকে পুলিশের ইউনিফর্মে দেখতে চায়। এর জন্য পরবর্তী দিন তারা গ্রামের অটো স্ট্যান্ডে দেখা করার সিদ্ধান্ত নেয়। আর পরদিন সকালে আন্নাম্মা যখন কলেজে যাচ্ছিল ঠিক তখন শ্রীকুট্টা পুলিশের ইউনিফর্ম পরে আন্নাম্মার সাথে দেখা করতে আসে। তখনই দুজন ব্যক্তি একে অন্যকে মারধর করছিল। আর এটা দেখে শ্রীকুট্টা তাদেরকে বাধা দেয়। এদের মধ্যে একজন ছিল মাতাল, তাই শ্রীকুট্টা তাকে থানায় নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু বাবু এসে বাধা দেয়। বাবু শ্রীকুট্টাকে বলে যে এইসব বিষয় তোমার মাথা ঘামাতে হবে না, তোমার পুলিশকেরই তুমি থানায় গিয়ে দেখাও, গ্রামের বিষয়ে তোমার মাথা ঘামানোর প্রয়োজন নেই। তবে শ্রীকুট্টার কথা, এইসব বিষয় দেখার জন্য পুলিশ আছে। কিন্তু বাবু শ্রীকুট্টাকে গ্রামের সবার মধ্যে অপমান করে। বাবু শ্রীকুট্টাকে বলে, তোমার বাবা মারা যাওয়ায় তুমি চাকরিটা পেয়েছ নিজের যোগ্যতায় নয়, আর এখন এসেছ আমার সাথে পাঙ্গা নিতে। এরপর যদি আমার কোনো কাজে ইন্টারফেয়ার করার চেষ্টা করো তোমার জন্য ভালো হবে না, বলে বাবু চলে যায়। শ্রীকুট্টাও সবার সামনে অপমান হয়ে তার মাথাটা একদম নিচু হয়ে গেছে। সিন চলে যায় রাতে। শ্রীকুট্টার পুলিশে একসাথে নাইট ডিউটিতে বের হয়েছিল, তবে শ্রীকুট্টা আড়ালে দাঁড়িয়ে আছে। শ্রীকুট্টার কথা, সকালে বাবু সবার সামনে আমাকে অপমান করেছে, তাই ওরা এখন আমাকে দেখলে হাসবে। বাবুর অপমানটা শ্রীকুট্টা মেনে নিতে পারছে না। পুলিশে তখন শ্রীকুট্টাকে বোঝায়, আরে এসব নিয়ে তো ভাবার কি আছে, পুলিশের কথা, ওর মতো একটা গুন্ডাকে মিথ্যা কেসে জেলে দেয়া আমাদের জন্য কোনো ব্যাপার। তবে শ্রীকুট্টা এই বিষয়টা কখনো ভাবেনি। পুলিশের কথায় শ্রীকুট্টা এখন বুঝতে পারছে সে তো ইচ্ছা করলে বাবুকে যে কোনো কেসে ফ্রেম করতে পারে, তাই বাবুকে শিক্ষা দেওয়া তার জন্য কোনো ব্যাপারই না। প্রতিদিন রাতে যারা নাইট ডিউটিতে থাকে তাদেরকে এখানে একটি রেজিস্টারে সিগনেচার করতে হয়, আর ডিউটিরত অবস্থায় যা কিছু ঘটে সব কিছু ওই রেজিস্টারের মধ্যে লিপিবদ্ধ করতে হয়। শ্রীকুট্টাও তাই ওই রেজিস্টারে সব কিছু লিখে সিগনেচার করে ফেলে। আর পুলিশকে সিগনেচার করতে বললে পুলিশে শ্রীকুট্টাকেই বলে তুমি করে ফেলো, আমার করার প্রয়োজন নেই। তাই পুলিশের সিগনেচারটাও শ্রীকুট্টাই করে দেয়। এরপর তারা চলে যায়। অন্য দৃশ্যে আমাদের বাবুর স্ত্রী নিশা আর বাবুর বাবাকে দেখানো হয়। অনেক রাত হয়ে গেছে, বাবুর মেয়েটাও ঘুমিয়ে পড়েছে, কিন্তু বাবু বাড়িতে আসেনি। তবে শুধু আজ না, গত 3 থেকে 4 দিন যাবৎ বাবু রাতে বাড়ি আসছে না, কারণ বাবু পাইলির সাথে রয়েছে। এখানে আমরা এটাও দেখতে পাই পাইলি বাবুকে খুবই বিশ্বাস করে, এমনকি বাবু পাইলির বাড়ির লকারের পিন নম্বর পর্যন্ত জানে। পাইলি বাবুকে নিয়ে ডিং করছিল। তবে বাবু আজ বাড়িতে যেতে চাচ্ছে। পাইলি তখন বাবুকে বাধা দেয়, কারণ বাবু চলে গেলে পাইলিকে সঙ্গ দেওয়ার কেউ থাকবে না। তাই পাইলি বাবুকে সঙ্গ দিতে আজ রাতটাও থেকে যেতে বলে। বাধ্য হয়ে বাবুও থেকে যায়। এরপর একদিন পলসন নামে এক ব্যক্তি নিশা এবং বাবুর বাবাকে এসে বলে, দয়া করে আমাকে বা আমার মাকে সাহায্য করার নাম করে বাবু যেন কখনই আমাদের বাড়িতে আর না আসে। মূলত পলসনের বাবা মারা যাওয়ার পর থেকে বাবু পলসনদের বাড়িতে বারবার যাতায়াত করায় গ্রামের মানুষজন বলাবলি করে বাবুর সাথে পলসনের মায়ের সম্পর্ক আছে। পলসন সেটা সহ্য করতে পারছে না, এই জন্য পলসন তাদের কাছে এসেছে। কিন্তু বাবুর বাবা পলসনকে বলে, দেখো বাবা, তুমি তো ভালো করেই জানো ও আমাদের কোনো কথা শোনে না, তাই এখানে আমরা কি করতে পারি। এই জন্য পলসন চলে যায়। অন্যদিকে শ্রীকুট্টা তার মাকে নিয়ে বিয়ের কথা বলতে আন্নাম্মাদের বাড়িতে গিয়েছে। তবে আন্নাম্মার বাবা ভার্গিস শ্রীকুট্টার কাছে 6 মাসের সময় চায়। তার কথা, আমি তো আর মেয়েকে খালি হাতে দিতে পারি না, আমার একটা জমি আছে, ওই জমিটা নিয়ে কোর্টে ঝামেলা চলছে, 6 মাসের মধ্যে সমাধান হয়ে যাবে, আমি ওই জমিটা আন্নাম্মার নামে লিখে দিব। এতে শ্রীকুট্টাও রাজি হয়। মূলত ভার্গিসদের চার্চের পাশে 10 একর জমি আছে। তখন ওখানে ভালো চাষাবাদ হতো না, তাই 10 বছর আগে ভার্গিসের বাবা পাইলির কাছে ওই জমিটি লিজ দিয়েছিল, যেটা পাইলি এখন দখল করে আছে। ওই জমিটি নিয়েই ভার্গিস আর পাইলির মধ্যে কোর্টে ঝামেলা চলছে। সিন চলে যায় রাতে পাইলির বাড়িতে। বাবু আজও বাড়িতে যায়নি। এই জন্য পাইলির স্ত্রী বাবুকে বলছিল, তোর কি বাড়িঘর নেই, এখানে পড়ে থাকিস। তবে পরবর্তী দিন সকালবেলা আন্নামা যখন স্কুটি নিয়ে কলেজে যাচ্ছিল, বাবু পাইলির কার নিয়ে আন্নামাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে করে আন্নামা হালকা আহত হয়। আন্নামাকে হসপিটালে নেওয়া হয়। খবর পেয়ে শ্রীকুট্টাও এসে জানতে পারে এটা বাবুর কাজ। তবে এর মধ্যেই হসপিটালে বাবু এসে পড়ে। বাবু আন্নামা এবং তার মাকে বলে যায় ভার্গিস যেন ওই জমিটা নিয়ে কোর্টে কোনো ঝামেলা না করে, সেজন্য পাইলিকে ওই জমিটি দিয়ে দেয়। তারপর যদি করে তাহলে আজ তো শুধুমাত্র ধাক্কা দিয়েছে, কাল চাপা দিয়ে মেরে ফেলতে পারে। এটা শোনা মাত্রই শ্রীকুট্টা বাবুর উপর উত্তেজিত হয়ে উঠলে বাবু একসময় সবার মধ্যেই শ্রীকুট্টার কলার চেপে ধরে। এতে করে শ্রীকুট্টা আবার সবার মধ্যে অপমানিত হয়। আর এটা দেখে আন্নামার মা বলে ওঠে, এখন যদি আন্নামার বাবা এখানে থাকতো তাহলে বাবুকে ওর উচিত শিক্ষা দিয়ে দিত। এতে করে শ্রীকুট্টা বেশ অপমানিত বোধ করে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ভার্গিস পাইলির বাড়িতে গিয়ে পাইলির লোকজনকে মারধর করে পাইলিকে সাবধান করে দিয়ে আসে যে ভবিষ্যতে তার এবং তার পরিবারের কারোর উপর যেন কোনোরকম কোনো কিছু করার চেষ্টা না করা হয়।
সিন চলে যায় রাতে। বাবুর স্ত্রী নিশাকে দেখা যায় মেয়ে আর শ্বশুরকে নিয়ে পাশে একটি বাড়ির অনুষ্ঠানে যাচ্ছে। আবার শ্রীকুট্টা আর পুলাসের আজও একসাথে নাইট ডিউটি পড়েছে। তবে প্যাট্রোলিংয়ের সময় পাশে ওই বাড়িতে অনুষ্ঠানে কয়েকজন ব্যক্তিকে ড্রিঙ্ক করতে দেখে পুলাসে পিছন থেকে নেমে সেখানে চলে যায়। হসপিটালের ওই ঘটনাকে কেন্দ্র করে আন্নামা শ্রীকুট্টাকে দেখা করতে বলেছে। তাই শ্রীকুট্টা পুলাসেকে নামিয়ে দিয়ে সোজা আন্নামাদের বাড়িতে চলে যায়। আন্নামা শ্রীকুট্টাকে বোঝায় যে হসপিটালে মা যা বলেছে তার জন্য মন খারাপ করো না। শ্রীকুট্টার কথা, এটা আমার প্রাপ্য ছিল, তবে বাবুকে আমি এর উচিত শিক্ষা দিব, ওকে আমি ছেড়ে দিব না। এরপর শ্রীকুট্টা তাদের যে রেজিস্টার বুক আছে সেই রেজিস্টার বুকে কিছু লিখে নিচে সিগনেচার করে। যদিও পুলাসে তার সাথে নেই, পুলাসের সিগনেচারটাও সেও করে দেয়। এখান থেকে সিন চলে যায় পরদিন সকালে পাইলিদের বাড়িতে। পাইলির বাড়ির কাজের লোক বাড়িতে এসেই দেখে বাড়ির ওয়াচম্যান মানিকাম তখনও ঘুমাচ্ছে। তো মানিকামকে জাগালে মানিকাম লক্ষ্য করে বাড়ির কেউই দরজা খুলেনি। তাই কাজের মহিলা এবং মানিকাম দুজনই দরজা খোলার চেষ্টা করছিল। যতই ডাকাডাকি করুক না কেন কেউ ভিতর থেকে সাড়া দিচ্ছে না। তখনই তারা জানালা দিয়ে উকি দিয়ে দেখে ভিতরে পাইলি এবং তার স্ত্রীর গলা কাটা রক্তাক্ত মরদেহ পড়ে আছে। সাথে সাথে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশের সাথে ফরেন্সিক টিমও এসে আলামত সংগ্রহের কাজ শুরু করে। খবর পেয়ে পুলিশের ডিওএসপি সাইমন এসেছে। সাইমনকে শ্রীকুট্টা আগে কখনো দেখেনি, তবে পুলিশে জানায় সে অনেক জটিল জটিল কেস সলভ করেছে, খুব স্ট্রিক্ট একজন অফিসার। এর মধ্যে ডগ স্কোয়াড এসে তারাও সবকিছু তল্লাশি করা শুরু করে, কিন্তু কোথাও কোনো এভিডেন্স খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ প্রথমে বডিগুলোকে মর্চরিতে পাঠিয়ে দেয়। এরপর সাইমন ওয়াচম্যান মানিকামকে জিজ্ঞাসাবাদ শুরু করে। মানিকাম জানায় সকালে যখন কেউ দরজা খুলছিল না তখন তারা পাইলির ওয়াইফের ছোট ভাইয়ের ছেলে সানিকে কল করে জানিয়েছিল, আর সানি এসে এই অবস্থা দেখতে পেয়ে পুলিশকে খবর দিয়েছে। সানি এটাও জানায় সে ব্যালকনি বেয়ে উপরে গিয়ে ভিতরে গিয়ে দেখেছিল দরজা ভিতর থেকে লক করা, তার মানে বাইরে থেকে কেউ প্রবেশ করার কোনো সুযোগ নেই। যেই কাজটি করেছে ভিতর থেকেই করেছে, কিন্তু সে কিভাবে ঢুকল? এদিকে বাড়ির পাশে একটি বড় গাছ রয়েছে। শ্রীকুট্টা ওই গাছটিকে দেখছিল। শ্রীকুট্টা পুলাসেকেও জানায় আমার মনে হচ্ছে যেই খুনটি করেছে এই গাছ পেয়ে বাড়ির ছাদ দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করেছিল, আর খুন করার পর এমনকি খুন করার পর এদিক দিয়ে পালিয়েছে। আবার এই বাড়িতে দুটি কুকুর ছিল, কেউ যদি বাড়ির মধ্যে সামনে দিয়ে প্রবেশ করবে তাহলে কুকুরগুলো শব্দ করার কথা। কুকুরও যেহেতু শব্দ করেনি, তাহলে শ্রীকুট্টা যেটা ধারণা করছে এটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কিন্তু শ্রীকুট্টা নতুন, এই জন্য তার কথাও কেউ গুরুত্ব দিচ্ছে না। উল্টো একজন কনস্টেবল শ্রীকুট্টাকে বলে তোমার এত তদন্ত করতে হবে না, তোমাকে যে কাজ করতে দেয়া হচ্ছে তাই করো। এরপর পুলিশের একটি টিম বাড়ির পিছন দিকে তল্লাশি শুরু করে। তবে তল্লাশি করার সময় পুলিশের জুতার নিচে পড়ে একটি চাবি কাদার মধ্যে আটকে যায়, আর অন্যদিকে একজন পুলিশ সদস্য ফোনে কথা বলতে বলতে সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। এই জন্যই পুলিশ সদস্যকে দ্রুত হসপিটালে পাঠানো হয়। আর শ্রীকুট্টা তখনও সেখানে তল্লাশি করে যাচ্ছিল। তবে শ্রীকুট্টা একটু এগোতেই সামনে একটি খাদের মধ্যে রক্তমাখা একটি শার্ট দেখতে পায়। আবার পুলিশ ঘরের মধ্যে একটি শার্টের ছেঁড়া পকেটের অংশ পেয়েছিল। তারা পরীক্ষা করে দেখে ঘরের মধ্যে যে পকেটের ছেঁড়া অংশ পাওয়া গিয়েছে এই শার্টের ছেঁড়া অংশ। এমনকি তারা যখন বাড়ির ওয়াচম্যান মানিকামকে ওই শার্টটি দেখে জানতে চায় এই শার্টটি কার হতে পারে, মানিকাম তখন বাবুর কথা বলে। আবার শ্রীকুট্টা যেহেতু ওই শার্টটি খুঁজে পেয়েছে তাই সাইমন শ্রীকুট্টাকে তার সাথেই রেখে দেয়। সাইমন মানিকামের কাছে বাবুর বিষয় জানতে চায়। মানিকাম বলে ও তো এখানে নেই, স্যারের সাথে ঝামেলা হওয়ার পর ও চলে গিয়েছিল। মানিকাম এটাও জানায় গতকাল বাবু আন্নামার স্কুটিতে ধাক্কা দেওয়ার বিষয়কে কেন্দ্র করে সানি পাইলির সাথে দেখা করতে এসেছিল। সানির কথা এখানে যা কিছু হোক না কেন দেখার জন্য আমরা রয়েছি, ওকে এত প্রশ্রয় দিতে হবে কেন? আবার পাইলির স্ত্রীও এই ঘটনার জন্য বাবুর উপর অনেক ক্ষিপ্ত। সেও পাইলিকে স্পষ্ট বলে দেয় ওকে যেন আমাদের বাড়িতে না দেখি, ওকে বাড়ি থেকে বের করে দাও। ঠিক তখনই কার নিয়ে বাবু এসে পড়ে। পাইলির স্ত্রী তখন বাবুকে বাড়ি থেকে বের করে দেয়। এরপরই মূলত বাবু এখান থেকে চলে গিয়েছিল। তবে শ্রীকুট্টা সাইমনকে জানায় বাবু এখানে না থাকলেও বাবুর বাবা এবং বাবুর ওয়াইফ আছে, ওদেরকে জিজ্ঞাসাবাদ করলে হয়তোবা বাবু কোথায় আছে সেটা জানা যাবে। এই জন্য সাইমন বাবুর স্ত্রী এবং বাবুর বাবাকে থানায় ডাকে। সাইমন তাদের কাছে জানতে চায় বাবু এখন কোথায়, আর ওই রাতেও কোথায় ছিল। নিশা জানায় ওই রাতে বাবু বাড়িতে ফিরে খাবার খাচ্ছিল। বাবুর মূল পেশা ছিল পিকআপ চালানো। ওই রাতে বাবু যখন খাবার খাচ্ছিল পাশের গ্রামের কেউ বাবুকে কল করে জানায় শহর থেকে তাদের কিছু মালামাল আসছে, ওই মালামালগুলো আনতে হবে। তাই বাবু খাবার খেয়েই পাশের গ্রামে সে মালামাল আনতে গিয়েছিল। এরপর আর ফিরেনি, আর তখন থেকে বাবুর ফোনটাও বন্ধ। আবার বাবুর বাবা জানায় যদিও বাবু পাইলির জন্য কাজ করার সময় বিভিন্ন মানুষের সাথে ঝামেলায় জড়িয়েছে,
কিন্তু কাউকে খুন করার মতো মানুষও নয়। সাইমন নিশাকে বাবুরের রক্তমাখা শার্টটি দেখায়। নিশা তখন জানায়, এই শার্টটি বাবুরই, তবে আমি ওয়াশ করে বাড়ির বাইরে শুকাতে দিয়েছিলাম। এই জন্য পুলিশ বাবুর ফোন লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে। তার সার্বক্ষণিক মনিটরিং করার পর বাবু অল্প সময়ের জন্য তার ফোনটি অন করতেই পুলিশ তার টাওয়ার লোকেশন জানতে পেরে বাবুকে একটি লজ থেকে অ্যারেস্ট করে নিয়ে আসে। বাবুকেও জেলের মধ্যে দেখে শ্রীকুট্টা খুব খুশি, কারণ শ্রীকুট্টা তো এটাই চাচ্ছিল। আবার অন্য একজন কনস্টেবল লক্ষ্য করে এত রাত হয়ে গেছে, শ্রীকুট্টা বাড়িতে না গিয়ে থানাতেই বসে আছে। এরপর পরবর্তী দিন সাইমন থানায় আসা মাত্রই শ্রীকুট্টা সাইমনকে জানায়, পাইলি একসময় এই শহরের অনেক বড় কন্ট্রাক্টর ছিল। এখানের বড় বড় স্থাপনা তারই তৈরি। তবে সেগুলো তৈরি করতে কোচি থেকে লিওনার্দো জোসেফ নামে একজন ইঞ্জিনিয়ারকে এখানে এনেছিল। তবে কিছুদিন পর একটি অ্যাক্সিডেন্টে ওই ইঞ্জিনিয়ার মারা যায়। স্থানীয় লোকজন বলাবলি করে ওই ইঞ্জিনিয়ার বউকে পেতেই পাইলি ইঞ্জিনিয়ার অ্যাক্সিডেন্ট করিয়ে তাকে হত্যা করেছে। আর তাদের অবৈধ সম্পর্কের কারণে পলসন নামে তাদের ছেলের জন্ম হয়েছিল। মানে এই সেই পলসন যে পলসন নিশার সাথে দেখা করেছিল। সাইমন জানতে চায় তাহলে বাবুটাকে। শ্রীকুট্টা বলে বাবুর বাবার নাম সুকুমার। সুকুমার একসময় পাইলির হয়ে কাজ করত। পাইলির জন্য জঙ্গলে গিয়ে শিকার করত, সবসময় তার সাথেই থাকত। আস্তে আস্তে সুকুমারের যখন বয়স হয়ে গেল, তখন সুকুমারের জায়গায় বাবু এসে পাইলির হয়ে কাজ শুরু করে। পাইলির এমন কোনো অবৈধ কাজ ছিল না যা বাবু করত না, তাই বাবুর দ্বারা যে কোনো কিছু সম্ভব। শ্রীকুট্টার ধারণা বাবুর মতো একজন ক্রিমিনাল এমন কাজ করতে পারে। এতে করে সাইমনের সন্দেহ হয়, তাই সে বাবুকে জিজ্ঞাসাবাদ করে। সাইমন জানতে চায়, মানিকা মামাকে বলল পাইলির সাথে তোমার কোনো একটি বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল। বাবু জানায়, ওই দিন পাইলির বাড়িতে যাওয়া মাত্রই পাইলির স্ত্রী বার্গিসেমে আন্নাম্মার স্কুটিতে ধাক্কা দেওয়ার বিষয় নিয়ে তাকে বিভিন্ন কথা শোনাচ্ছিল। এখানে বাবুর কথা আমরা এটাও জানতে পারি, এই কাজটি বাবুকে দিয়ে পাইলি করিয়েছিল। কিন্তু পাইলি তার স্ত্রীর সামনে এমন একটি নাটক করেছে যে পাইলি কিছুই জানত না। এই জন্যই পাইলির স্ত্রী বাবুকেই দোষী ভেবে বাবুকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। কিন্তু সাইমনের কথা, তুমি যদি খুন না করবে তাহলে তুমি পালিয়ে কেন বেড়াচ্ছিলে? বাবু জানা ওই রাতে তাকে কেউ কল করে পাশের গ্রামে একটি ট্রিপের বিষয় বলেছিল। তারা বলেছিল 11:30টার সময় মাল আসবে। কিন্তু বাবু সেখানে গিয়ে তাদের সাথে কোনোরকম যোগাযোগ করতে না পেরে বাধ্য হয়ে সেখানে একটি লজে গিয়ে রাত কাটিয়েছিল। আর পরবর্তী দিন সকালবেলায় টিভিতে পাইলির মৃত্যুর খবর পেয়ে বাবু ভয় পেয়ে ওই লজেই ছিল। বাবু জানত পুলিশ তাকেও সন্দেহ করবে, তাই ফোনটা পর্যন্ত বন্ধ করে রেখেছিল। বাবু সাইমনকে এটাও বলে, আমি পাইলির ঘরের লকারের পাসওয়ার্ড পর্যন্ত জানি, যেটা পাইলির ছেলেও জানে না। আমি যদি এই ক্রাইমটি করবই, তাহলে তো আমি সেখান থেকে টাকা পয়সা নিয়ে চলে যেতে পারতাম। আপনারা সেখানে গিয়ে চেক করে দেখুন, ঘরের মধ্যে জিসাসের ফটোর পিছে নিচে একটি রুম আছে, সেখানে ওই লকারটি রাখা। সাইমন যাওয়া মাত্রই বাবু শ্রীকুট্টাকেও বলে, আমি জানি তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো, কিন্তু এত সহজে আমি তোমার জালে ফাঁসছি না। তবে বাবুর স্টেটমেন্ট নেয়ার পর যাচাই করতে সাইমন পাইলির বাড়ির সেই লকারটি ওপেন করতে দেখে টাকা পয়সা গহনা সবকিছু লকারের মধ্যে আছে। তার মানে বাবু সত্যি বলছে। সাইমন পাইলির বাড়ির কাজের মহিলার সাথে কথা বলেও জানতে পারে ঘটনার দিন পাইলির বাড়িতে বাবু এসেছিল। বাবুর আগে সানি এসেছিল, এমনকি তার আগে মানিকাম তার ছেলেকে নিয়ে পাইলির কাছে টাকা চাইতে এসেছিল। কাজের মহিলা জানায়, ওই দিন সকালবেলা মানিকাম তার ছেলে জর্জকে নিয়ে পাইলির সাথে দেখা করেছিল এবং তাকে বলেছিল জর্জ এনাকুলামে একটি মোবাইল শপ ওপেন করতে চায়, এই জন্য তার 3 লক্ষ টাকার দরকার। মানিকাম পাইলিকে ওই 3 লক্ষ টাকা দিয়ে সাহায্য করতে বলছিল, কিন্তু পাইলি তাদেরকে টাকা না দেয় মানিকা এবং জর্জ একসময় রাগ করে সেখান থেকে চলে গিয়েছিল। এই জন্য সাইমন ধারণা করছে ওই রাগের বশে মানিকাম আর তার ছেলে জর্জ তো ঘটনাটা ঘটাতে পারে। এই জন্য সাইমন মানিকামকে জিজ্ঞাসাবাদ করে। সাইমন মানিকামের কাছে জানতে চায় ওই ঘটনার আগের দিন পাইলির সাথে দেখা করতে কে কে এই বাড়িতে এসেছিল। মানিকাম তখন সকাল থেকে রাত পর্যন্ত যত ব্যক্তি এসেছিল সবার কথাই বলে, কিন্তু কোথাও নিজের আর তার ছেলের বিষয়ে কোনো কথাই বলছিল না। এতে করে সাইমনের সন্দেহটা হয়, তাই মানিকাম আর তার ছেলে জর্জকে কাস্টডিতে নেওয়া হয়। আবার পাইলির সাথে ভার্গিসের ঝামেলা হয়েছিল, এমনকি তাদের জমি জমা নিয়ে কোর্টেও ঝামেলা চলছিল। তাই সাইমন ভার্গিসের বাড়িতে গিয়ে ভার্গিসের সাথে কথা বলে। তবে ভার্গিস জানায় পাইলি যদি আন্নামের উপর আক্রমণ না করত তাহলে সে ওই দিন ওই ঘটনা ঘটাতো না। তবে খুনের সাথে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু তারপর সাইমনের একটা সন্দেহ হচ্ছিল, তাই সাইমন সাইবার সেলে কল করে ভার্গিসের গত 6 মাসের কল রেকর্ড চায়, সাথে আশেপাশে যত সিসিটিভি ফুটেজ আছে সবগুলো ফুটেজ অ্যারেঞ্জ করতে বলে। আবার সাইমন জিজ্ঞাসাবাদ করতে আসায় আন্নাম্মা শ্রীকুট্টাকে কল করে তার আসার বিষয়টি জানায়। আর আন্নাম্মার কল পেয়ে শ্রীকুট্টার টেবিলে খাবার রেখেই একটু দূরে গিয়ে ফোনে কথা বলছিল। এই জন্য পাশে থাকা কনস্টেবল শ্রীকুট্টার উপর সন্দেহ করে।
সে সাইমনকেও জানায় শ্রীকুট্টার উপর তার সন্দেহ হচ্ছে। তার কথা শ্রীকুট্টা যেভাবে খালের মধ্যে ওই শার্টটি পেয়েছিল, মনে হচ্ছিল ও আগে থেকে ওই শার্টের বিষয়ে জানত। না হলে ওই কেন ওই শার্টটি পাবে? আমিও তো সেখানে খুঁজতে গিয়েছিলাম, আমি তো ওখানে কোনো শার্ট পাইনি। এমনকি শ্রীকুট্টার সাথে বাবুর যে ঝামেলা চলছিল সেই বিষয়টিও শেয়ার করে। আবার শ্রীকুট্টার গার্লফ্রেন্ড আন্নামার অ্যাক্সিডেন্ট ঘটানোই এমনিতেই বাবুর প্রতি শ্রীকুট্টার একটা রাগ আছে। তাই কনস্টেবলের ধারণা শ্রীকুট্টা হয়তোবা বাবুকে ফাঁসানোর জন্যই এই পুরো ঘটনাটা বাবুর দিকে নিয়েছে। সাথে এটাও বলে, আপনি যে আন্নামাদের বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলেন, আন্নামার সাথে সাথে কল করে শ্রীকুট্টাকে বিষয়টি জানিয়েছে। তার মানে ওরা হয়তোবা কিছু একটা লুকাচ্ছে। তাই কনস্টেবলের কথার উপর ভিত্তি করে সাইমনের শ্রীকুট্টার উপর বেশ সন্দেহ হয়। তবে শুধু কনস্টেবলের কথাতেই নয়, ওই রাতে প্যাট্রোলিংয়ের সময় পাইলির বাড়ির ওয়াচম্যানের সাথে শ্রীকুট্টা দেখা হয়েছিল। মানিকামো তার স্টেটমেন্টে সাইমনকে আগে সেটা বলেছে। আবার শ্রীকুট্টা বারবার তার কাছে বাবুর বিষয়ে বলেছে। এই জন্য সাইমনের মনেও এখন সন্দেহ জাগে শ্রীকুট্টায় হয়তোবা এই ঘটনা ঘটিয়ে বাবুকে ফাঁসানোর চেষ্টা করছে। তাই সাইমনের কাছে শ্রীকুট্টাও এখন একজন সাসপেক্ট। তাই সাইমন বেশ কয়েকজনের স্টেটমেন্ট নিয়ে শ্রীকুট্টার বাড়িতে গিয়ে শ্রীকুট্টার সাথে কথা বলে। ওই রাতে শ্রীকুট্টা পুলসকে নামিয়ে দিয়ে আন্নামাদের বাড়ি থেকে আন্নামার সাথে দেখা করেছিল। আর সেখান থেকে ফেরার পথে বাবুর বাড়ির সামনে তার বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়। সেখানেও তাকে কয়েকজন ব্যক্তি দেখেছিল। আর বুর বাড়ির সামনে চার্চে গিয়ে যখন বিটবুকে সে সিগনেচার করেছে, মানিকাম তাকে দেখে ফেলে। আবার শ্রীকুট্টার সাথে পুলসে না থাকা সত্ত্বেও শ্রীকুট্টা পুলসের নামও বিটবুকের মধ্যে অন্তর্ভুক্ত করেছিল। তাই শ্রীকুট্টার ওই রাতের কর্মকাণ্ড সাইমনের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। এর জন্য সাইমন শ্রীকুট্টাকে বলেই যায়, এটা যদি একজন মৃত পুলিশের বাড়ি না হতো, এত ভালোভাবে কথা বলতাম না। আর সাইমন চলে যাওয়া মাত্রই শ্রীকুট্টার মাও শ্রীকুট্টাকে বলে, তোর বাবা 28 বছর চাকরি করছে, কখনো কোনো পুলিশ অফিসার আমাদের বাড়িতে এসে এমন ব্যবহার করেনি। আর তুই 4 থেকে 5 দিন হলো চাকরিতে জয়েন করলি, এখনই তোর এই অবস্থা। পুলিশের সাথে না থাকা অবস্থায় বিটবুকের মধ্যে শ্রীকুট্টা নিজেই পুলিশের সিগনেচার করার অপরাধে তাকে সাসপেন্ড করে দেয়া হয়। সন্দেহটা যখন শ্রীকুট্টার উপর এসে পড়ছে, এমনকি শ্রীকুট্টাকে সেজন্য সাসপেন্ডও হতে হচ্ছে, তাই শ্রীকুট্টা নিজেই এই কেসটি সমাধান করার সিদ্ধান্ত নেয়। শ্রীকুট্টা পাইলির বাড়ির সব ফটোগুলো পর্যবেক্ষণ করে এবং পুলিশকে বলে, শার্টের যে ছেঁড়া পকেটের অংশ পাওয়া গিয়েছিল সেটা পাইলি ছিঁড়েনি, কারণ কিলার পাইলির পিছের থেকে এসে তার গলা কেটে তাকে খুন করেছিল। তাই এখানে পাইলির সাথে কিলারের স্ট্রাগল হওয়া বা পাইলির দ্বারা কিলারের শার্টের পকেট ছিঁড়ে যাওয়ার কোনো প্রশ্নই আসছে না। তারপর পাইলি বয়স্ক লোক, ওই রাতে সে ড্রাঙ্ক অবস্থায় ছিল। এই সুযোগে কিলার হয়তো তাকে খুন করেছে, আর এটা করতে খুনির খুব বেশি সময়ও লাগেনি। কিন্তু পুলিশে এই তত্ত্ব বিশ্বাস করছিল না। শ্রীকুট্টা তখন সামনে থাকা তার বন্ধুর গলায় ছুরি চালানোর ডেমো দেখায়, যে পাইলির গলার দাগ বলছে ছুরিটা বাদিক থেকে ডান দিক পর্যন্ত চালানো হয়েছে, তার মানে কিলার ডানহাতি। আর কিলার যদি ডানহাতি হবে, সে যখন ছুরি চালিয়েছে তার পকেট পাইলির মাথার পিছে থাকার কথা। কোনোভাবেই পাইলির হাত তার পকেট পর্যন্ত যাওয়ার কথা নয়। তাহলে কিভাবে সে কিলারের পকেটে ছিঁড়বে? তবে পুলিশের কথা সাইমন এটা কিছুতেই বিশ্বাস করবে না। আর সাইমন যেহেতু শ্রীকুট্টার বাড়ি পর্যন্ত গিয়েছে, তার মানে সাইমন শ্রীকুট্টাকে সন্দেহ করছে। এমনকি পুলিশের কথা শুধুমাত্র বিটবুকে সাইন করা নিয়ে শ্রীকুট্টাকে সাসপেন্ড করা হয়নি। ভার্গিস এই কেসের একজন সাসপেক্ট, আর ভার্গিসের মেয়ের সাথে ওর বিয়ে ঠিক হয়ে আছে। শ্রীকুট্টাকে এজন্যই সাসপেন্ড করা হয়েছে যাতে শ্রীকুট্টা তার পজিশনের মিসইউজ করে ভার্গিসকে সহায়তা করতে না পারে। আবার পুলিশ শ্রীকুট্টাকেও বলে, ভার্গিস যদি এই কেসের আসামি প্রমাণিত হয়ে যায়, তাহলে সাইমন স্যার তোমাকেও এই কেসে ফাঁসাবে। আর শ্রীকুট্টা নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য শুধু একটি রাস্তায় খোলা আছে, যে কোনো মূল্যে এই কেসটিকে সমাধান করা, আসল খুনিকে খুঁজে বের করা। তাই শ্রীকুট্টা যেহেতু অফিসিয়ালি করতে পারবে না, এই জন্য শ্রীকুট্টা পুলিশকে সাহায্য করার অনুরোধ করে। সিন চলে যায় পরবর্তী দিন সকালে। শ্রীকুট্টা তার বাইক রিপেয়ার করতে এসেছে। আনিশও তার জিপে ব্যাটারি লাগাচ্ছিল। ঠিক তখনই গ্রামের এক ব্যক্তি নিশাকে নিয়ে আসে এবং শ্রীকুট্টাকে বলে ও শ্রীকুট্টার বেল করাতে অ্যাডভোকেটের কাছে যাচ্ছে, তুমি ওর সাথে গিয়ে একটু সাহায্য করো। কিন্তু শ্রীকুট্টা বলে, আমার কাজ আছে। ওই লোকটা তখন বলে যে গ্রামের সবাই জানে তুমি সাসপেন্ডেড, তোমার আবার কিসের কাজ? তারপর শ্রীকুট্টা না যাওয়ায় আনিশ একাই নিশাকে নিয়ে অ্যাডভোকেটের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তবে এরপরই লোকটা রিপেয়ার শপের লোকদেরকে বলছিল, এই আনিশ আর নিশার সাথে অনেকদিন যাবৎ চক্কর চলছে, ওদের বিষয়ে আমি সবকিছুই জানি। এর মধ্যে পুলিশে কল করে শ্রীকুট্টাকে জানায়, পাইলির খুনের ফরেন্সিক রিপোর্ট এসেছে। তুমি যেমনটা ধারণা করেছিলে যে কিলার হয়তোবা গাছ বেয়ে বাড়ির ভিতর প্রবেশ করেছে, মনে হচ্ছে সেটাই সত্যি, কারণ পাইলির পোশাকে চেরু গাছের আলামত পাওয়া গেছে। পুলিশে শ্রীকুট্টার হোয়াটসঅ্যাপে রিপোর্টটি পাঠিয়েও দেয়। আর রিপোর্টটি দেখা মাত্রই শ্রীকুট্টা সাইমনের সাথে দেখা করে সাইমনকে বলে
স্যার, আমার কিছু কনফিউশন আছে। বাড়ির মধ্যে শার্টের পকেটের ছেঁড়া অংশ আর খাদের মধ্যে পাওয়া রক্তমাখা শার্ট, মনে হচ্ছে আমাদের অ্যাটেনশনকে ডাইভার্ট করতেই ইচ্ছাপূর্বক এগুলো রাখা হয়েছিল। তবে সিকিউরিটির কথা শুনে সাইমন সিকিউরিটাকে বলে, তুমি সাধারণ একজন কনস্টেবল, ফরেন্সিক রিপোর্ট দিয়ে যদি সবকিছু যাচাই করতে হয় তার জন্য আমি এখানে আছি। তুমি তো সাসপেন্ডেড, এখানে তোমার কোনো কাজ নেই। তোমার বাবা মারা গিয়েছে বলে চাকরি পেয়েছ, তার জন্য সবকিছু হবে তা নয়। সাইমন সিকিউরিটাকে বিভিন্ন কথা বলে বের করে দেয়। তবে এখান থেকে ফিরেই সিকিউরিটা ওই ফরেন্সিক রিপোর্টে যে গাছের স্ট্রেনের কথা বলা হয়েছে ওই গাছের উপর স্টাডি করে, যাকে মালায়ালাম ভাষায় চেরু গাছ বলা হয়। সিকিউরিটার দাদিও জানায় ওই চেরু গাছ কোনো সাধারণ গাছ নয়, ওই গাছ অনেক বিষাক্ত। এমনকি অবিবাহিত নারীরা যদি প্রেগনেন্ট হতো তখন ওই গাছের ফল খাইয়ে তাদের প্রেগনেন্সির অ্যাবর্শন করানো হতো। তবে শুধু ওই গাছের ফলই নয়, ওই গাছের বাতাসটা পর্যন্ত বিষাক্ত। ওই গাছের পাতা যদি শরীরে লাগে তাহলে শরীরে চুলকানি হবে। ওই গাছের বাতাস শরীরে লাগলে মানুষ বেহুশ পর্যন্ত হতে পারে। এই জন্য শ্রীকুটটা পরবর্তীতে একজন ডক্টরের সাথে কথা বলে। সেও জানায় এই গাছ এতটাই বিষাক্ত, শুধু এই গাছের ফল নয়, এই গাছের সংস্পর্শে গেলে প্রথমে মানুষের শরীরে চুলকানি হয়, তবে সেটা শুধু স্কিন পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, সেজন্য মানুষের বিপিতেও এফেক্ট পড়ে, বমি হতে পারে, এমনকি বেহুশও হতে পারে। শ্রীকুটটা তখন মনে পড়ে ওই দিন যখন তারা বাড়ির পেছে তল্লাশি করছিল তাদের একজন কনস্টেবল সেখানে বেহুশ হয়ে গিয়েছিল। তার মানে সে ওই গাছের সংস্পর্শে গিয়ে বেহুশ হয়েছিল। ওই রাতে খুনি যদি চেরু গাছ দিয়ে ভিতরে প্রবেশ করবে তাহলে তার উপর কোনো না কোনোভাবে এফেক্ট পড়ার কথা। সিকিউরটার ধারণা সেও হয়তোবা হসপিটালে চিকিৎসার জন্য আসতে পারে। তাই ওই রাতে এই হসপিটালে যে ডক্টর ডিউটিতে ছিল সিকিউরটার রেজিস্টার দেখে ওই ডক্টরকে খুঁজে বের করে। আর ওই ডক্টরের সাথে কথা বলে জানা যায় ওই রাতে সে যখন ডিউটি শেষ করে বের হচ্ছিল ঠিক তখনই এক ব্যক্তি খুব বাজে অবস্থায় তার কাছে এসেছিল। তার পায়ে ক্ষত তৈরি হয়ে গিয়েছিল, এমনকি সে বমি পর্যন্ত করছিল। ডক্টর জানায় আমি ওই ব্যক্তিকে অবজারভেশনে রেখে চলে গিয়েছিলাম। পরবর্তী দিন আমার অফ ডে ছিল, এরপর হয়তোবা সে চলে গিয়েছে। ডক্টর এটাও জানায় ওই ব্যক্তির বয়স 30 বছরের আশেপাশে হবে। আর ওই রাতে তাকে কী কী ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল সেই রেজিস্টার চেক করলে দেখা যায় ওই ব্যক্তিকে যে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল ওই মেডিসিন এই হসপিটালে না থাকায় হসপিটালের বাইরের ফার্মাসি থেকে ওই মেডিসিনগুলো কিনতে হয়েছিল। আবার রেজিস্টারে বাসিল নাম লেখা ছিল। এই জন্য শ্রীকুটটা পোস্ট অফিসে গিয়ে বাসিল নামে এই এলাকায় যতগুলো ব্যক্তি আছে সবার ঠিকানা বের করার চেষ্টা করে, কিন্তু তারাও পুলিশের অফিসিয়াল লেটার ছাড়া এটা করতে রাজি হচ্ছে না। এই জন্য শ্রীকুটটা একটি পার্টি অফিস থেকে এই এলাকার ভোটার লিস্ট ম্যানেজ করে। ভোটার লিস্টে প্রত্যেকের তথ্যর পাশেই তার ফটো থাকে। এই জন্য শ্রীকুটটা ওই রাতে দায়িত্বরত ডক্টরকে পুরো লিস্টে দেখায় যেখানে কোন ব্যক্তি সেদিন ট্রিটমেন্ট নিতে এসেছিল। তবে ভোটার আইডির ফটোগুলো খুব ভালো আসে না, তার উপর এই ফটোগুলো অনেক আগে তোলা। এই জন্য ডক্টর ফটো থেকে আইডেন্টিফাই করতে পারছিল না। শ্রীকুটটা তখন ওই রাতের দায়িত্বরত নার্স এবং এখানে হসপিটাল স্টাফদের সাথেও কথা বলে, কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারছে না। আবার যে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা আছে সেগুলো বহুদিন যাবৎ বন্ধ হয়ে আছে, সরকারি হসপিটাল বলে কথা। তবে শ্রীকুটটা আশেপাশের যে মেডিসিন শপগুলো ছিল সেই সকল শপে গিয়ে ওই মেডিসিন দেখে জানতে চাচ্ছিল 16 তারিখ রাতে 30 থেকে 35 বছরের মধ্যে কোনো ব্যক্তি এই মেডিসিন কিনেছিল কিনা। কয়েকটি দোকানের তথ্য নিয়ে জানতে পারে এই মেডিসিন সব দোকানে পাওয়া যায় না, তবে খুঁজতে খুঁজতে একটি ফার্মাসিতে গিয়ে ওই মেডিসিন পাওয়া যায়। শ্রীকুটটা তখন তার পরিচয় দিয়ে 16 তারিখ রাতে কে এই মেডিসিন কিনেছিল জানতে চাইলে ফার্মাসি থেকে লোকটা জানায় ওই ব্যক্তি হেলমেট পরা অবস্থায় বাইক নিয়ে এসেছিল, এই জন্য সে তার চেহারাও দেখতে পায়নি, এমনকি বাইকের নম্বরটিও লক্ষ্য করেনি। তবে লোকটি জানায় ওই ব্যক্তি দিনের বেলা মেডিসিন কিনেছিল, আর তার দোকান থেকে মেডিসিন কেনার পর এক লটারি বিক্রেতার থেকে লটারি কিনেছিল, তাই তার কাছে গেলে হয়তো বা কোনো তথ্য পাওয়া যেতে পারে। ওই দিন হেলমেট পরা ওই ব্যক্তির লটারি কেনার পর সেও একটি লটারি কিনেছিল, তাই ওই লটারি দেখে এবং লটারির সিরিয়াল নম্বর নিয়ে শ্রীকুটটা ওই লটারি বিক্রেতার কাছে যায়। আর সেখানে থাকা লটারির টিকিটগুলো চেক করলে দেখা যায় ওই দিন সিজো নামে একজন ব্যক্তি ওই মেডিসিন কিনেছিল। লটারির টোকেন থেকে ঠিকানা নিয়ে শ্রীকুটটা তার বাড়িতেও যায়। এর মধ্যে আবার পুলিশে কল করে জানায় বাবু বেলে মুক্তি পেয়েছে, ও যে কোনো সময় তোমার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই সাবধানে থেকো। আবার শ্রীকুটটা সিজো নামে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে তার কাছে ওই মেডিসিনের বিষয়ে জানতে চাইলে সে জানায় জিকে নামে একজন ব্যক্তির জন্য সে ওই মেডিসিন কিনেছিল। তার কলেজে জিকে নামে একজন ব্যক্তি ভলিবল টুর্নামেন্ট খেলতে এসেছিল, ওই সময় থেকে সে তাকে চেনে। আর পরবর্তীতে হসপিটালে ওই ব্যক্তির সাথে দেখা হলে জিকের জন্য মেডিসিন কিনে নিয়ে গিয়েছিল। তবে জিকের পুরো নাম বা ঠিকানা সে কিছুই জানে না, কারণ ওই সময় ওই ব্যক্তির জার্সিতে শুধুমাত্র জিকে 10 লেখা ছিল। এমনকি তাকে ওই দিন বিজয় এস্টেটের পাশের একটি লজের 112 নম্বর রুমে সে রেখে এসেছিল,
লজের বিষয় জানতে পেরে শ্রীকুট্টা দ্রুত ওই লজে চলে যায়। তবে সেখানে গিয়ে দেখে 112 নম্বর রুমে কেউই নেই। রুমটি বাইরে থেকে তালা দেয়া, কিন্তু হুডি পরা এক ব্যক্তিকে সেখান থেকে দৌড়ে পালাতে দেখে শ্রীকুট্টা বুঝতে পারে এই সেই জিকে। তাই শ্রীকুট্টা তাকে ধরার চেষ্টা করছিল, কিন্তু এর মধ্যে বাবু এসে পড়ায় শ্রীকুট্টাকে বাবুর সাথে প্রথমে ঝামেলা মেটাতে হয়। এরপর ওই ব্যক্তিকে ফলো করতে শুরু করে, কিন্তু ওই লোকটাকে বাসে উঠে পড়ে। শ্রীকুট্টা বাসের পিছে পিছে দৌড়াতে দৌড়াতে আনিসের জিপ এসে পড়ায় শ্রীকুট্টা আনিসকে ওই বাসটি ফলো করতে বলে। শ্রীকুট্টা আনিসের জিপে বসেই ওই বাসটিকে ফলো করা অবস্থায় পুলাসিকে কল করে সবকিছু বলছিল যে আমি ওই বাসটিকে ফলো করছি। তবে কথা বলার মধ্যেই একটি স্পিড ব্রেকার পার হওয়ার সময় শ্রীকুট্টার ফোনটি নিচে পড়ে যায়। আর শ্রীকুট্টায় ফোনটি তুলতে গিয়েই আনিসের পায়ের দিকে চোখ পড়তেই দেখে আনিসের পায়ের মধ্যে ঘা হয়ে আছে। শুধু তাই নয়, আনিসের জিপের পিছে ব্যাগের মধ্যে ওই হুডিটি দেখা যাচ্ছে। এতে করে শ্রীকুট্টা স্পষ্টই বুঝতে পারে যে ব্যক্তিকে সে ফলো করছে সে অন্য কেউ নয়, আনিস নিজেই। তবে আনিস এটা বোঝা মাত্রই আনিস জিপ থেকে পালানোর চেষ্টা করছিল। শ্রীকুট্টা জঙ্গলের মধ্যে দৌড়াতে দৌড়াতে একসময় আনিসকে ধরে ফেলে। এরপর দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর শ্রীকুট্টা আনিসের হাতে হ্যান্ডকাপ পরিয়ে আনিসকে সাইমনের কাছে নিয়ে আসে এবং সাইমনকেও জানায় ও পাইলি এবং পাইলির স্ত্রীকে খুনের বিষয়টি স্বীকার করছে। প্রমাণ হিসেবে আনিসের ব্যাগ থেকে চুরি হওয়া টাকা এবং কিছু স্বর্ণালঙ্কারও দেখায়। এরপর আনিস জানায় সে অনেকবারই পাইলির বাড়িতে চুরি করার জন্য প্ল্যান করেছে, কিন্তু সবসময় বাবু ওখানে থাকার কারণে সে কখনোই চুরি করতে পারেনি। তবে একদিন সে সানির কাছে জানতে পারে বাবুকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এই জন্যই আনিস ওই রাতে পাইলির বাড়িতে চুরি করা প্ল্যান সাজিয়েছিল। এমনকি পুলিশকে বাবুর দিকে ডাইভার্ট করতে বাবুর বাড়ি থেকে বাবুর শার্ট চুরি করে তারপর ওই ঘরে ঢুকে খুন করেছিল। তবে লকারের বিষয় আনিস জানত না। ঘরের অন্যান্য জায়গায় যা কিছু পেয়েছে শুধুমাত্র সেগুলো চুরি করে সে পালিয়েছিল। তবে শ্রীকুট্টার মধ্যে সাধারণ একজন কনস্টেবল এত জটিল কেস সহজেই সমাধান করে ফেলল, এটা সাইমন কিছুতেই মানতে পারছে না। মানে সাইমন কিছুতেই তার ক্রেডিট হারাতে চাচ্ছিল না। এই জন্য সাইমন শ্রীকুট্টাকে ডেকে বলে যে আমরা তোকে ধরতেই যাচ্ছিলাম, মাঝখান থেকে তুমি ধরে নিয়ে এসেছ। সাথে শ্রীকুট্টাকে বলে দেয় তুমি মিডিয়াকে বলবে তুমি আমার টিমের অংশ হিসেবে কাজ করেছ। কিন্তু শ্রীকুট্টার কথা, স্যার আমার যতটুকু মনে হয় আনিস একাই কাজটি করেনি, কেউ হয়তোবা আনিসকে সাহায্য করেছে। তবে কে সে সেটা বের করতে আমাকে 1 ঘন্টা সময় দিন, আমি ওর পার্টনারকে খুঁজে বের করব। সাইমনও সেই সময়টা দিলে শ্রীকুট্টা গ্রামে ঘুরে ঘুরে এই কেসের সন্দেহভাজন যে ব্যক্তিগুলো ছিল সবাইকে থানায় নিয়ে আসে। শ্রীকুট্টা আনিসকে দেখিয়ে সবার উদ্দেশ্যে বলে আমি জানি তোমাদের ভিতর থেকে কেউ একজন আনিসকে সাহায্য করেছে। কে ওকে সাহায্য করেছে সত্যি করে বলে দাও, নয়তো আমরাই খুঁজে বের করব। তবে কেউ কোনো কথা বলছিল না। শ্রীকুট্টা তখন সামনে এগিয়ে আসে, আর শ্রীকুট্টাকে দেখা মাত্র নিশা ঘাবড়ে যায়। এতে করে আনিস বলছিল স্যার আমাকে কেউ সাহায্য করেনি, আমি চুরি করতে গিয়ে এই ঘটনা ঘটে গেছে। বারবার বলছিল ও আমার সাথে ছিল না, ওকে ছেড়ে দিন। আবার নিশার আচরণও পুলিশের সন্দেহ হয়। এই জন্য সাইমন নিশার কাছে আসল সত্যটা জানতে চায়। আর এরপরে আমাদের সামনে আসল টুইস্টটি ওপেন হয়। নিশা জানায় নিশা যখন কলেজে ছিল তখন নিশা বাস্কেটবল খেলত, আর ইউনিভার্সিটি সিলেকশন ক্যাম্পে আনিসের সাথে তার সম্পর্ক হয়। কলেজ লাইফ থেকে একে অন্যকে ভালোবেসে তারা বিয়ে করার প্ল্যান করেছিল। কিন্তু এর মধ্যে চাকরি হয় আনিস মিডল ইস্টে চলে যায়। আর সেখানে অ্যাক্সিডেন্টের পর চাকরি চলে যাওয়ায় আনিস কেরালাতে ফিরে এসে জানতে পারে নিশার বাবুর সাথে বিয়ে হয়ে গেছে। আবার নিশার বিয়েটাও হয়েছিল তার অনিচ্ছায়। আনিস নিশার সাথে কথা বলে বুঝতে পারছিল নিশা বাবুর সাথে সংসার ঠিকই করছে, কিন্তু নিশা অনেক কষ্টে আছে। বাবু আর তার সাথে ভালোবাসার কোনো সম্পর্কই নেই। এই জন্য আনিস নিশাকে নিয়ে এখান থেকে পালানোর প্ল্যান করেছিল। তবে তার জন্য তো বড় অঙ্কের একটা টাকার প্রয়োজন। তাই আনিস যখন জানতে পেরেছিল বাবু ওই রাতে পাইলির সাথে থাকবে না, ওই সুযোগে আনিস পাইলির বাড়ি থেকে চুরি করে ওই টাকা নিয়ে নিশাকে নিয়ে অন্য কোথাও গিয়ে সেটেল হওয়ার প্ল্যান করেছিল। আনিস চোখের সামনে তার ভালোবাসার মানুষের এই কষ্টগুলো দেখতে পারছিল না, কারণ বাবু প্রতিনিয়ত নিশার উপর অত্যাচার করত। আনিস সেদিন যখন সানির কাছে জানতে পারে বাবুকে পাইলির বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, তখনই আনিস বাবুকে ফাঁসানোর জন্য একটি প্ল্যান সাজায়। প্রথমে আনিস নিশার থেকে বাবুর ওই শার্টটি নিয়ে পাইলির বাড়ির পিছের ওই গাছ পেয়ে বাড়ির মধ্যে ঢুকে পাইলি এবং পাইলির স্ত্রীকে খুন করে। আর ওই শার্টটি সেখানে এজন্যই ফেলে এসেছিল যাতে পুলিশ বাবুকে খুনি সন্দেহ করে অ্যারেস্ট করে, কারণ বাবু যদি জেলে থাকে তাহলে নিশা এখানে শান্তিতে থাকতে পারবে। অন্য গ্রামে মালামাল আনতে বলেছিল, অন্য গ্রামে মালামাল আনার ওই কন্ট্যাক্টটি দিয়েছিল যাতে বাবু এখান থেকে দূরে থাকে। কিন্তু শ্রীকুট্টার কাছে তারা দুজনই ধরা পড়ে গেছে। এই জন্য দুজনকেই কাস্টডিতে নেওয়া হয়। কিন্তু শ্রীকুট্টা ব্রেন খাটিয়ে এই দুজনকে ধরলেও সাইমন এমন একটা নাটক সাজায়
যে সাইমন আগে থেকে সবকিছু জানতে পেরেছিল। শ্রীকুটটা না থাকলেও সাইমন এই কেসটি ক্র্যাক করে ফেলত। তবে শ্রীকুটটা বুঝতে পারে সাইমন তার থেকে ওভার স্মার্ট সাজার চেষ্টা করছে। তাই শ্রীকুটটা সাইমনকে বলেই দেয়, আপনি তো শুধুমাত্র বোর্ডে নিশা নাম লিখেছেন, আনিসের নাম তো লিখেননি। আনিসই তো আমাকে নিশা পর্যন্ত পৌঁছেছে। আর দয়া করে আমার নামটা মুছে দিন। আমার বাবার মৃত্যুর জন্য আমার চাকরিটা হলেও আমি আমার বাবার নামকে কলঙ্কিত করতে দিব না। সাইমনের রুম থেকে বের হওয়া মাত্রই পুলাসে শ্রীকুটটার কাছে জানতে চায়, তুমি নিশার ব্যাপারে কিভাবে জানতে পারলে? শ্রীকুটটার কথা, ও যদি শুধু চুরি করতে যাবে তাহলে চুরির মালামাল নিয়ে এই শহর থেকে অনেক আগে পালিয়ে যাওয়ার কথা। আর ও যদি পালিয়েও যেত আমরা কিন্তু ওকে সন্দেহ করতাম না। কিন্তু ও চায়নি, ও এখানে থেকে গিয়েছে। আর আনিসের দেয়া একটি স্টেটমেন্টেই আমি বুঝতে পেরেছি নিশায় আনিসকে সাহায্য করেছে। নিশা তার স্টেটমেন্টে বলেছিল নিশা বাবুর শার্টটি ওয়াশ করে বাইরে শুকাতে দিয়েছিল। কিন্তু আনিসকে ধরার পর আনিস তার স্টেটমেন্টে বলেছে আনিস কিচেন দিয়ে ঘরে ঢুকে আলমারি থেকে ওই শার্টটি চুরি করেছিল। আর এখানে শ্রীকুটটার সন্দেহটা হয়েছিল, যে জন্য শ্রীকুটটা এত জটিল কেসটি সমাধান করতে পারল। এর মধ্যে শ্রীকুটটা প্রমাণ করে দিল শুধুমাত্র উচ্চতা দিয়ে কারোর যোগ্যতা মাপা যায় না। অন্যদের মতো সে লম্বা না হলেও সে পুলিশের চাকরির জন্য যোগ্য। শ্রীকুটটা এই কেসটি সমাধান করে তার সেই যোগ্যতার প্রমাণই দিল। তো ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।